আবারও স্বাগত, দেখছেন স্টার বিস্টুডে। দর্শক, বাজেট এবং কর ব্যবস্থাপনায় নানা পরিবর্তন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন একজন সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমেই যে বিষয়ে আসতে চাই, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন একটা দীর্ঘদিন যাবত তারা বলছে যে দেশের কর কাঠামো বা কর নীতি ব্যবসা বান্ধব না। এবার আমরা লক্ষ্য করছি যে এনবিআর একটু ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে বা কিছু কর নীতিতে পরিবর্তন আসতে চলেছে। আসলে বিষয়গুলো কিভাবে দেখছেন, কোন পথে হাঁটছে এনবিআর? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাজেট প্রায় দরজায় কড়া নাড়ছে। আমাদের 11 তারিখে বাজেট দেওয়া হবে এবং এটা বিএনপি জোট সরকারের প্রথম বাজেট এই সময়ে। তো এই রকম একটি বাজেট আমরা পেতে যাচ্ছি যখন বৈশ্বিক একটা ক্রাইসিস চলছে, বিশ্বে যুদ্ধ চলছে, আপনার কমোডিটি প্রাইস হাই, ফুয়েল প্রাইস হাই, এবং আপনি জানেন যে আমরা হচ্ছে আমদানি নির্ভর কান্ট্রি এবং যে কারণে আমাদের বেশিরভাগ এসেনশিয়াল কমোডিটিস বিদেশ থেকে আমদানি করতে হয়, যার ফলে আমাদের দেশের ইকোনমিতে এটার একটা প্রভাব আছে এবং ডলার ক্রাইসিস আছে। তো সেই রকম সময়ে একটি বাজেট আমরা পেতে যাচ্ছি এবং যে বাজেটটি আসলে অনেক বড় একটি বাজেট, প্রায় 9,30,000 কোটি টাকার। তো আমরা জানি যে রাজনৈতিক সরকারগুলো একটি বড় বাজেট দিয়ে থাকে এবং মানুষকে বোঝানোর একটা চেষ্টা থাকে যে আমরা অনেক কিছু করছি, কিন্তু বেলা শেষে আমরা দেখি যে বাজেটটা আসলে ওইভাবে বাস্তবায়ন হয় না। এটা শুধু যে বিএনপি সরকার বা যে কোনো আমরা গত সব সরকারের আমলে এটা দেখেছি যে বড় বাজেট দেওয়া হয়, জনতুষ্টি বলা হয়, জনতুষ্টির বাজেট, এটা পরে আর ওই জায়গায় থাকে না। এটা মূলত হচ্ছে যে আমাদের একদিকে আপনি যেটা বলছিলেন শুরুতে, যে কর কাঠামো এবং আমাদের যে ফিসকাল মনিটারি পলিসির যে আসলে সমন্বয়হীনতা, এটাই হচ্ছে বড় কারণ। তো আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে কর কাঠামো, আমরা একটা আসলে টিপিক্যাল কর কাঠামোর মধ্যেই আছি। এটা যুগের পর যুগ ধরেই কিন্তু এই কাঠামো নিয়ে কথা হয়। বাজেটে আপনি দেখবেন, এবারের বাজেটেও থাকবে যে আমরা এই বাজেটে এই রিফর্ম করছি, আমরা অটোমেশন করছি, আমরা সার্ভিলেন্স বাড়াচ্ছি। এগুলো হচ্ছে গদ বাঁধা কথা, বাজেটকে এটা বলার জন্য বলা। এনবিআর এটা প্রতি বছরে করে এবং বারবারই বলতে হচ্ছে যে এটা সবসময় একটা ধারাবাহিকতা। আগের বাজেট এবং তার পরের বাজেট কিছু শব্দ এদিক সেদিক করা হয়, করে কিন্তু এটা করা হয়। আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কর প্রশাসন, যেটা আপনি কর আহরণ করবে, ট্যাক্স পেয়ারের কাছ থেকে করটা নিয়ে আসতে হবে, তো টাকাটা জনগণের কাছ থেকে আনতে হলে আপনার যে ক্যাপাসিটি এবং যে ধরনের সিস্টেম ইন্টিগ্রেশন দরকার, সেটা কিন্তু কখনোই করা হয় না। এবং আপনি দেখেন যে আমরা বলছি যে আমরা উন্নত হয়ে যাচ্ছি, আমরা অনেক সব দিকে আমাদের উন্নয়ন হচ্ছে, আমরা জিডিপি গ্রোথ একসময় 7, 7.5 গড়ে আমরা কয়েক বছর যাবতীয় অর্জন করেছি। যদি তাই হয়, আমরা যদি স্বল্পোন্নত দেশের ইয়েতে চলে যাই, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাই, আমাদের সব কিছু উন্নয়ন হচ্ছে, তাহলে আমাদের এই উন্নয়নটা কিন্তু আমাদের ট্যাক্সে কিন্তু প্রতিফলন নাই। ট্যাক্সই হচ্ছে একটা দেশের অর্থনীতির একটা বড় সূচক, যেটাতে আপনি ডিটারমাইন করবেন যে ইকোনমিটা কিভাবে চলছে আর এটা শিফটিংটা কিভাবে হচ্ছে, একটা অর্থনীতি কিভাবে বড় হচ্ছে। আপনি দেখেন যে আমাদের কর জিডিপি অনুপাত সব বিশ্বের সবচেয়ে কম, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও কম। এটাই হচ্ছে যে আমাদের কর ব্যবস্থাপনার একটা উইকনেস, যে আমরা মুখে বলছি, প্রতি বাজেটেই বলছি। আপনি যদি গত 8-10টি বাজেট যদি একটু অ্যানালাইসিস করেন যে কর প্রশাসনের যে ডেভেলপমেন্টটা বা তার যে রিফর্মটা, এটা আপনি সহজে বুঝতে পারবেন যে একটা ধারাবাহিকতা, তেমন কোনো পরিবর্তন হয় নাই। ধরেন গত 5-7 বছরে হয়তো আমাদের কর অঞ্চলগুলো বাড়ানো হয়েছে, সংখ্যায় বাড়ানো হয়েছে, কিছু সংখ্যায় লোকজন নিয়োগ করা হয়েছে, কিছু অফিস সেট আপ করা হয়েছে, সেটাও ওইরকম অর্থে যথার্থ না। আমাদের ইকোনমি যদি সত্যিকার অর্থে, আমাদের ইকোনমি তো অবশ্যই এগিয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের যে ট্যাক্স পেয়ারের যে নেটের মধ্যে আসার কথা, সেটা কিন্তু হয় নাই। আপনি দেখেন আমরা বছর শেষে যেটা দেখি যে 3-4 দফা যদি সময় বাড়ানো হয় রিটার্ন জমা দেওয়ার জন্য, এরপরে আমরা দেখি যে এই বছর যেটা আমরা দেখছি 1,30,00,000 উপরে হয়তো বা রিটার্ন টিআইএন আছে মানুষের। আপনি দেখেন 18-19 কোটি মানুষ আমাদের, সেখানে আমরা বলছি যে 1,30,00,000 মতো আমরা টিআইএন ধারী আছে, তার মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে মনে হয় 50 লাখের মতো, তার মধ্যেও সবাই ট্যাক্স দেয়নি, অন্তত 10-15 লাখ হচ্ছে ট্যাক্সই দেয় না, জিরো ট্যাক্স দেয়। তাহলে আমরা ট্যাক্স দিচ্ছি কয়জন? আর যারা ট্যাক্স দিচ্ছে তারাই ট্যাক্স দিচ্ছে,
এটা হচ্ছে যে সবচেয়ে বড় আমাদের কর প্রশাসনের সবচেয়ে দুর্বল জায়গা, যে যারা কর দিচ্ছে তারাই কর দিচ্ছে প্রতি বছর, তার ফাইলটাকেই আপনি 5%, 10% বা 15% এডিশনাল ধরেই কিন্তু এটাকে অ্যাসেস করা হচ্ছে। কিন্তু যারা ট্যাক্স নেটের বাইরে, যারা বছরের পর দিচ্ছে না, তাকে আপনি রিচ করতে পারছেন না। কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের অ্যাডমিনিস্ট্রেশনের একটা টিপিক্যাল মাইন্ডসেট, তারা হচ্ছে বসে বসে ট্যাক্স আদায় করবে, যে অফিসে আসবে ট্যাক্স পেয়ার এসে ফাইল জমা দিবে, এরপর ট্যাক্স দিবে। কিন্তু পোটেনশিয়াল ট্যাক্স পেয়ারকে যে আপনি নেটে আনার জন্য যে ডিজিটাইজেশন বা ধরেন আদার আপনি উন্নত বিশ্বে কিভাবে করে, আপনি তো কেউ ট্যাক্সের আয়তার বাইরে না, এটা একটা সিস্টেম ইন্টিগ্রেশন করা হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছি কিন্তু কত বছর, কিন্তু ট্রু ডিজিটাল সেটা কিন্তু হয় না। যদি তাই হতো তাহলে আমাদের যে ট্যাক্স পেয়ার কিন্তু অটোমেটিকই আপনার ট্যাক্স নেটের মধ্যে আসতো, কিন্তু সেটা আমরা করছি না। আমরা বিষয়টা এমন না যে আমাদের যারা প্রশাসনে আছে বা ধরেন আমলারা যারা আছে বা এই পলিসি মেকিংয়ে আছে তারা জানে না জিনিসটা, মানে আমলাতন্ত্রটাই ওই পর্যায়ে আছে যে তারা এইটা বাইরে কিছু ইনোভেশন করে যে আপনি দেশের স্বার্থে মানুষকে ট্যাক্স নেটে আনবেন, সেইটা করা হচ্ছে না। তাহলে ধরেন আপনি বিদেশ ট্যুর হবে না, কারণ আপনি যখন ট্যাক্স বাদ দিয়ে যখন মানে ট্যাক্সই যদি সব নিয়ে আসেন তাহলে আপনি সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেলেন, আপনার তো এইডের প্রয়োজন নাই, লোনের প্রয়োজন নাই। আপনি যখন লোন আনবেন, আপনি বিদেশ ট্যুর হবে, আপনি বৈঠক করবেন, আপনি প্রকল্প করবেন, আপনার নানান এঙ্গেজমেন্ট হবে। আপনি একদিকে এডিশনাল সেক্রেটারি, আপনি একটা প্রজেক্ট ডিরেক্টর, আপনি এডিশনাল গাড়ি পাচ্ছেন, আপনি এডিশনাল বেনিফিট পাচ্ছেন, 10টা-5টা মিটিং হবে, সেখানে কিছু রিমিউনারেশন পাচ্ছেন। তো কালচারটা হয়ে গেছে এরকম যে আমরা সব বাজেটটা, আমরা পুরো বাজেটটা আমরা নিজের টাকায় করব না, আমরা ঘাটতি বাজেট, আমাদের ইকোনমি ঠিক আছে, আমাদের সে সক্ষমতা নাই কেন, কিন্তু ওই পোটেনশিয়াল আছে ইকোনমি, সেটা দুর্বলতার কারণেই আমরা এই পোটেনশিয়ালটা কাজে লাগাতে পারি। আপনি করের আওতার বিষয়ে বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে আপনার কথায়। আরেকটি বিষয় এখানে আমি যুক্ত করতে চাই, এনবিআর এর যে সক্ষমতা, এটা নিয়ে যে প্রশ্ন সবসময় থাকে, এবং এনবিআর এর সক্ষমতার উপরে নির্ভর না করেই কিন্তু প্রত্যেক বছর বাজেটটা দেওয়া হয়। এই বছরেও যে বাজেট দেওয়া হচ্ছে 9,38 লাখের মতো একটা বিশাল বলা যায় উচ্চাভিলাষী বাজেট দেওয়া হচ্ছে, এবং এটার চাপ শেষে গিয়ে এনবিআর এর উপরেই পড়বে, এবং এনবিআর সক্ষমতা সম্পর্কে বরাবরই একটা প্রশ্ন থেকেই যায়। এনবিআরকে সক্ষম করার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, এবং বিভিন্ন অর্থনীতিবিদরা সেটাকে গ্রহণও করেছিলেন এবং বলেছিলেন যে এনবিআরকে বিভক্ত করাটা হয়তো বা বুদ্ধিমানের কাজ হতে পারে। তো এনবিআরকে নিয়ে যে সংস্কারের কার্যক্রমটা এগিয়েছিল, সেটা কেন বাস্তবায়ন হলো না? সেটা বাস্তবায়িত হলে কি হতে পারতো, আর না হয়ে কি ক্ষতিটা হয়েছে? আচ্ছা, আপনাকে বলি, বাজেটটা তো ফাইন্যান্স মিনিস্ট্রি করে, ফাইন্যান্স মিনিস্ট্রিরই একটা মানে অর্থ বিভাগেরই একটা অংশ হচ্ছে যে এনবিআর, মানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড। তো এরা কিন্তু পুরো স্বাধীন না, বাজেটটা ডিসাইড করে ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাজ এ হোল। ফাইন্যান্স মিনিস্ট্রি সে টার্গেট ঠিক করে, সে কত খরচ করবে, কত আয় করবে। আয়ের জায়গাটা কে করে? জাতীয় রাজস্ব বোর্ড মোটা দাগে 6 লাখ, এবার যে 4,000 কোটি টাকা রাজস্ব টার্গেট, হ্যাঁ, সামনের বাজেটে, তো 7 লাখের উপরে হচ্ছে যে টোটাল টার্গেট। এর ভিতরে এই যে মেজর স্টেকটা এনবিআর আদায় করবে, এনবিআর এর সাথে কিন্তু ডিসকাশন খুব কম হয়, তার সক্ষমতা আছে কি নাই সেটা না, এটা একটা গ্রোথ ধরা হয়। যেহেতু রাজনৈতিক সরকারের কিছু কমিটমেন্ট থাকে, মোটা দাগে রাজনৈতিক সরকার থেকে কিছু এজেন্ডা আসে যে আমরা এইভাবে করতে চাই, মানুষের জন্য এই কাজগুলো করতে চাই। এই যে আপনি ধরেন যে এবার মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনাগুলো আছে, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা রকম কার্ড, তো এগুলো তো সোশ্যাল সেফটি নেটের আওতায় হবে। তো এগুলো একটা ইনোভেটিভ উদ্যোগ। তো সেইটা মোটা দাগে ওনারা বলে দেন যে আমরা এই নতুন কিছু করব, আমার সৃজনশীল কাজে এবার আমরা সুযোগ দিব, অল্প টাকা কিন্তু 300 কোটি টাকা, কিন্তু এটার হাইপটা কিন্তু অনেক বড়, যে আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই করছি, আমরা যারা ভিডিও বানাবে তাদের জন্য ভালো, কারণ পৃথিবী যেভাবে আগাচ্ছে আপনাকে ওই জায়গাগুলোতে ইনসেন্টিভ দিতে হবে। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে এটা, যে ফাইন্যান্স মিনিস্ট্রি যে এই বাজেটটা করে ফেলে যে তুমি 6,04,000 কোটি টাকা আদায় করবা, তার সক্ষমতা নাই, কিন্তু তাকে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা দেখি কি বছর শেষে তাকে কিন্তু সংশোধন করতে হয়। আমরা দেখি যে এই চলতি বাজেটেও কিন্তু 1,04,000 কোটি টাকা 9 মাসে ঘাটতি আছে। পরবর্তী 3 মাস যদি ধরা হয়, আমার ধারণা যেটা 1.5 লাখ কোটি টাকা যাবে, তাহলে আমার 5,45,000 কোটি টাকা মনে হয় যে এরকম কাছাকাছি 5.5 লাখ কোটি টাকার মতো টার্গেটের ভিতরে যদি আমার 1.5 লাখ কোটি টাকা আদায় না হয়, এই বাজেটের মানে কি? এই বাজেটগুলো আমরা কেন দিই? কারণ মানুষকে খুশি করার জন্য আমরা বলছি যে আমরা বিরাট বাজেট দিচ্ছি, কিন্তু মানুষ আর পরে হয়তো মানে ওইটাই প্রথম যে বড় বাজেট দেয়া হলো মানুষের জন্য, এটাই হয়তো মানুষ দেখে,
কিন্তু এই বাজেটগুলোর কোনো মূল্য নাই যে যদি আপনি বিশাল একটা টার্গেট দিলেন যেটা অ্যাচিভেবল না। এটা শুধুই হয়েছে যে কোঅর্ডিনেশনের অভাব, মানে ফাইন্যান্স মিনিস্ট্রি চাপিয়ে দিচ্ছে, আর ফাইন্যান্স মিনিস্ট্রিও সরকারের কিছু এজেন্ডার কারণে করে থাকে। কিন্তু যেটা হচ্ছে যে এনবিআর আপনি বলছেন এই যে আমি মনে করি না যে শুধু এই যে বিভক্ত করে দিলে এই যে এনবিআর সক্ষমতা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা আমলাতন্ত্রের আরেকটা মানে জবরদখলের মতো একটা অবস্থা। ধরেন এই যদি আপনি অটোনমিটা যদি আপনি চিন্তা করেন এনবিআরকে সক্ষম করেন, আপনি ফাইন্যান্স মানে অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে আইনে বসানোর যে পরিকল্পনা সেটা হলে কিন্তু এনবিআর সক্ষমতা বাড়বে না। কারণ আপনি লক্ষ্য করবেন যে এনবিআর 3টা উইং আছে, ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস। এই যে 2টা ক্যাডারের লোকজনই কিন্তু এই ডিপার্টমেন্টটা চালায়। তো তারা যে এত বছর চাকরি করলো এখানে, যে তার এক্সপার্টিস ডেভেলপ করলো, তাকে বাদ দিয়ে আপনি এনবিআর চেয়ারম্যান নিয়ে আসতেছেন বাইরে থেকে, মানে প্রশাসনের কাউকে নিয়ে আসছেন। এইটা আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগটা নিয়েছিল এটা হইলে ভালো হতো, যে এনবিআর চালাবে একজন মানে এনবিআর এর লোকজন, হতে পারে যে 2 উইংটা। কিন্তু আমরা কি দেখলাম যে একটা উইং এনবিআর এর লোকজন থাকবে, আরেকটা উইংয়ে এনবিআর এর লোক থাকবে না। তো এটা হচ্ছে যে আরেকটা পদ তৈরি করা হলো, কারণ প্রশাসনের আরেকজন লোক যাতে এসে বসতে পারে। তো এইরকম ইল মোটিভ থাকলে, আপনার আগে থেকে যদি প্রশাসনের উপর লেভেলে এরকম একটা মোটিভ থাকে যে আমরা একটা ভালো একটা চেয়ার পাবো, গাড়ি বাড়ি সুযোগ সুবিধা পাবো, একটা প্রভাব প্রতিপত্তি পাবো, এনবিআর চেয়ারম্যান হওয়ার জন্য বহু তদবির চলে, আপনি জানেন যে এই পদে আসার জন্য। তো সুতরাং এইটা হচ্ছে ওই দৌড়, যে এই ক্ষমতার দৌড় করার জন্য কিন্তু এইটা হলে কিন্তু এনবিআর মানে এটা কেউ সাপোর্ট করে না, এবং আমরাও মনে করি যে এইটা দিয়ে ফ্রুটফুল কিন্তু এনবিআরকে আপনি স্বাধীন করতে পারবেন না, এবং সেটা দিয়ে আপনি কাঙ্ক্ষিত রাজস্ব আসবে না। শেষ একটা প্রশ্ন করতে চাই, খুব ছোট করে উত্তরটা দেবেন। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর যে অর্থ উপদেষ্টা, তিনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে কর ব্যবস্থাকে পুরোটাই ক্যাশলেস এবং ডিজিটালাইজেশনের দিকে চিন্তা করছে সরকার, এবং এটার সাথে কিন্তু কর আওতার, যেটা আপনি আলোচনা করেছিলেন একটু আগে, যে কর আওতাটা বাড়ানো যাচ্ছে না, যারা ট্যাক্স দিচ্ছে তারাই দিয়ে যাচ্ছে। তো এই ডিজিটালাইজেশন কেন সম্ভব হচ্ছে না, বা সামনের দিনে আর কত সময় লাগতে পারে সরকারের? শুনেন, এই অর্থ উপদেষ্টা শুধু না, এটা তো সবারই চাওয়া যে ধরেন আমার সব কিছু ডিজিটাইজ হবে। আমাদের ধরেন মানে বিশ্বে দেখবেন যে অন্য উন্নত দেশে একটা কার্ড থাকে, এই একটা কার্ডের আওতায় আপনি কিন্তু সম্পূর্ণ সার্ভিলেন্সের মধ্যে থাকবেন, এবং আপনার সব সেবা কিন্তু এটার মধ্যে দিয়ে পাবেন। ধরেন আমাদের ন্যাশনাল আইডি যেটা আছে, এইটাকে যদি আপনি ইন্টিগ্রেটেড করেন, যে আপনার সকল সেবার সঙ্গে এটা ইন্টিগ্রেটেড, আপনার যখন এটা স্ক্যান করা হবে তখনই আপনার সকল কিছু চলে আসবে, যে আপনি কি করেন, আপনার ইনকাম কত, আপনি কি কনজামশন করেন বা করছেন। তো এই অল ডিটেল যখন চলে, আপনার ইনকাম ট্যাক্স কত আসে, আপনি কত দিয়েছেন, আপনার স্যালারি কত, কি এভরিথিং আসা সম্ভব। মানে পৃথিবীতে সবাই যদি পারে, তাহলে আমরা তো আমরা ইউটোপিয়াতে বাস করি না, আমরা তো কাল্পনিক রাজ্য না, আমরা একটা রিয়েল পৃথিবী। এবং আমরা বলছি যে পৃথিবীর যে পরিবর্তনটা মুহূর্তেই আমাদেরকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, আমরা ওই পরিবর্তনের অংশীদার। তাহলে আমাদের এই ডিজিটাইজেশন করতে সমস্যা কোথায়? এইটাই আমি বারবার বলি যে এটা হচ্ছে উইল ফোর্সের অভাব। মানে অর্থ উপদেষ্টা বলছেন বলেই যে করে ফেলতে পারবেন বিষয়টা এরকম না, কারণ আমাদের আমলাতন্ত্র এতটা সহজ না যে উনি চাইলেই পারবেন। এটা আমরা দেখি অন্তর্বর্তী সরকারের সময় এসে কিন্তু অনেক বড় বড় কথা বলা হয়েছিল, কিন্তু আপনি দেখেন রেজাল্ট কি। এবং এই সরকারের এসে ওনার হয়তো ইচ্ছাটা আছে, কিন্তু ওনার সিস্টেমটা ওইভাবে মানে প্রিপেয়ার না টু মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, এবং সেটাকে একদম বলা যায় যে কাঠ ঠোকরা পড়িয়ে সেটাকে বাস্তবায়িত করার সাহসী সিদ্ধান্ত। সহজ কথা হলো আপনি সবাইকে খুশি করতে পারবেন না, আপনাকে অবশ্যই সাহসী কোনো সিদ্ধান্ত নিতে হবে, কেউ যদি নাখোশও হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে বাজেট এবং কর কাঠামো নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী।